তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। ফিলিস্তিন ও সিরিয়া সহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চল, উত্তর আফ্রিকা অঞ্চল, সাইপ্রাস ও গ্রিস নিয়ে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, হর্ন অফ আফ্রিকার অঞ্চল এবং লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলের উপর প্রভাব বিস্তার নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দিন দিন আরও গভীর হচ্ছে। তুরস্ক গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা রুখে দিতে চায়। অন্যদিকে ইসরায়েল তুর্কি অটোম্যান 2.0 সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলতে চায়। ফলে বিশ্বের এই দুই সামরিক শক্তির মধ্যে উত্তেজনা প্রবল হচ্ছে এবং তাদের মধ্যে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্রমশ তুরস্কের বিরুদ্ধে তার বক্তব্য কঠোর করছেন। সম্প্রতি তিনি এক্সে প্রদত্ত এক বার্তায় এরদোগানের বিরুদ্ধে তুরস্কের কুর্দি নাগরিকদের গণহত্যার অভিযোগ করেন। নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থাকে সন্ত্রাসীদের শাসন আখ্যায়িত করে বলেন, এরদোগান ইরানের সন্ত্রাসী শাসন এবং তাদের সহযোগীদের আশ্রয় দিচ্ছেন। তুরস্ক নেতানিয়াহুর এসব মন্তব্যের দ্রুত জবাব দেয়। আঙ্কারার কর্মকর্তারা তীব্র ভাষায় নেতানিয়াহুর নিন্দা করেন। তারা গাজা ও পুরো অঞ্চলে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে এই সময়ের হিটলার বলে অভিহিত করেন। এছাড়া তুরস্কের একটি আদালত গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ সামুদ ফ্লোটিলায় গত বছরের হামলার ঘটনায় নেতানিয়াহু সহ ইসরায়েলের ৩৫ জন শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করে। ওদিকে ওই একই সময়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তুরস্কের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেন। নাফতালি বেনেট তুরস্ককে নতুন ইরান হিসাবে বর্ণনা করে তুরস্কের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানের পর আমরা নিষ্ক্রিয় হয়ে বসে থাকব না। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ১৯ এপ্রিল তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ডিপ্লোম্যাসি ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বলেন, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস এই জোট নিয়ে মুসলিম দেশগুলো উদ্বিগ্ন। হাকান ফিদান সতর্ক করে বলেন, ইসরায়েল কেন্দ্রিক এই জোটের স্পষ্ট সামরিক দিক ও মাত্রা রয়েছে। বস্তুত যতই দিন গড়াচ্ছে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাত যেন ততই অনিবার্য হয়ে উঠছে। এখন এই দুই দেশ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে মুখোমুখি হয়েছে, আর তাদের এই নতুন উত্তেজনার কেন্দ্রভূমি হতে যাচ্ছে সোমালিয়া এবং সোমালিল্যান্ড তথা হর্ন অফ আফ্রিকা অঞ্চল। তুরস্ক ও ইসরায়েল উভয়ে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে তাদের প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করছে। তুরস্ক এবং ইসরায়েল এই অঞ্চলের জ্বালানি সম্পদ এবং লোহিত সাগরের বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য চরম প্রতিযোগিতায় নেমেছে। ইতিমধ্যেই তুরস্ক সোমালিয়ার সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে। তুরস্ক সোমালিয়ার সঙ্গে সমুদ্র এবং স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য চুক্তি করেছে। এর পাশাপাশি তুরস্ক সোমালিয়ায় সামরিক উপস্থিতিও বাড়িয়েছে। সম্প্রতি তুরস্ক সোমালিয়াতে F-16 যুদ্ধবিমান, বাইরাক্তার ড্রোন সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে এবং কয়েক বছর আগে সেখানে সামরিক ঘাঁটিও স্থাপন করেছে। বিদেশের মাটিতে এটাই তুরস্কের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। অন্যদিকে ইসরায়েল সোমালিয়া হতে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডের দিকে ঝুঁকেছে। ইসরায়েল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানের বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত আব্রাহাম অ্যাকর্ডসের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমালিল্যান্ডকে ইসরায়েলের এই স্বীকৃতি প্রদান বিশ্বে প্রথম এবং একমাত্র কোনো দেশের স্বীকৃতি। ইসরায়েল সোমালিল্যান্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সোমালিল্যান্ড বাবেল মানদেব প্রণালীর পশ্চিম উপকূলে অবস্থিত। অন্যদিকে বাবেল মানদেব প্রণালীর বিপরীত দিকের পূর্ব পারে ইয়েমেনে অবস্থিত। এই বাবেল মানদেব প্রণালী লোহিত সাগর এবং এডেন সাগরকে সংযুক্ত করে ভারত মহাসাগরের সাথে যোগাযোগ স্থাপন করেছে। অপরদিকে লোহিত সাগর মিশরের সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত হয়েছে। সুতরাং বাবেল মানদেব প্রণালী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ কারণেই ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানের মাধ্যমে সেখানে সামরিক ঘাঁটি গড়তে চায়। এর মাধ্যমে ইসরায়েল ইয়েমেনের হুথি যোদ্ধা গোষ্ঠীকে নজরদারি করতে চায় এবং বাবেল মানদেব প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ নিতে চায়।
ওদিকে সোমালিল্যান্ডকে ইসরায়েলের এই স্বীকৃতি দানে সোমালিয়া সহ প্রায় সব মুসলিম দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। মুসলিম দেশগুলো সতর্ক করে যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানের ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে। তবে সমালোচনা সত্ত্বেও ইসরায়েল তার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। মার্চ মাসে গণমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয় যে ইসরায়েল সোমালিল্যান্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। তারা এই ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলের হুতিদের পর্যবেক্ষণ ও লক্ষ্যবস্তুতে পরিণত করতে চায়। তারা বাবেল মান্দে প্রণালীর নিকটবর্তী অবস্থানকে কাজে লাগাতে চায়। এদিকে সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি সোচ্চার হয়ে ওঠে তুরস্ক, কারণ এতে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে তুরস্কের স্বার্থের ব্যাঘাত ঘটবে। তাই তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গত ফেব্রুয়ারি মাসে ইথিওপিয়া সফরকালে ইসরায়েলের এই স্বীকৃতি দানের কড়া সমালোচনা করেন এবং ইসরায়েলকে সতর্ক করে দেন। উল্লেখ্য যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলতে পূর্ব আফ্রিকার উপদ্বীপের অঞ্চলকে বোঝায়। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি মূলত এই চারটি প্রধান দেশ নিয়ে এই অঞ্চল গঠিত। এসব দেশগুলোর ভৌগোলিক অবস্থান লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। বিশ্ব মানচিত্রে এই এলাকাটি দেখতে অনেকটা গন্ডারের সিংহের মতো দেখায়, তাই এর নাম হয়েছে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। বস্তুত এই হর্ন অফ আফ্রিকার অঞ্চলটি বেশ সংঘাতপূর্ণ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সীমান্ত সংঘাত এবং স্বার্থগত প্রচণ্ড বিরোধ রয়েছে, যেমন মুসলিম দেশ সোমালিয়া এবং ইথিওপিয়ার মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে। এছাড়া ইথিওপিয়া ইসরায়েলের মতোই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে চায়, ফলে সোমালিয়া এবং ইথিওপিয়ার মধ্যে এক বড় ধরনের উত্তেজনা চলছে। ইথিওপিয়া আয়তনে হর্ন অফ আফ্রিকার সবচেয়ে বড় এবং জনবহুল দেশ। ইথিওপিয়ার আয়তন 11 লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি এবং জনসংখ্যা 13.5 কোটির উপরে। এদের মধ্যে প্রায় 67% খ্রিস্টান এবং 31% মুসলিম জনগোষ্ঠী। ইথিওপিয়ার এই বিরাট মুসলিম জনগোষ্ঠীর বসবাস মূলত সোমালিয়ার সীমান্ত জুড়ে। 1970-এর দশকে সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। উল্লেখ্য যে ইথিওপিয়া একটি ল্যান্ডলক কান্ট্রি, তাই লোহিত সাগরে পৌঁছানোর জন্য ইথিওপিয়া সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া অঞ্চল সোমালিল্যান্ডকে ব্যবহার করতে চায়। এ কারণে ইথিওপিয়া সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। এ লক্ষ্যে 2024 সালের জানুয়ারিতে ইথিওপিয়া সোমালিল্যান্ডের বিদ্রোহী সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয় ইথিওপিয়া লোহিত সাগরে সোমালিল্যান্ডের 20 কিলোমিটার দীর্ঘ উপকূল লিজ নেবে এবং সেখানে একটি সমুদ্র বন্দর নির্মাণ করবে, আর এর বিনিময়ে ইথিওপিয়া সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেবে। তবে সোমালিয়া ওই চুক্তির তীব্র বিরোধিতা করে। অতঃপর তুরস্ক বিষয়টিতে হস্তক্ষেপ করে। 2024 সালের শেষের দিকে তুরস্কের মধ্যস্থতায় ইথিওপিয়া সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আঙ্কারা ঘোষণাপত্রে স্বাক্ষর করে। এর ফলে ইথিওপিয়া কর্তৃক সোমালিল্যান্ডকে স্বীকৃতির বিষয়টি ঝুলে যায়। মূলত তুরস্কের চাপের মুখেই ইথিওপিয়া সোমালিল্যান্ডকে স্বীকৃতিদানের বিষয়টি অপেক্ষমান রাখে। বর্তমানে তুরস্ক সোমালিয়া এবং ইথিওপিয়ার মধ্যকার এই বিরোধ মেটাতে সক্রিয় রয়েছে এবং উভয়ের কাছে মধ্যস্থতাকারী হিসাবে নিজেকে তুলে ধরছে। বস্তুত তুরস্ক যেমন ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ সোমালিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে, তেমনি খ্রিস্টান অধ্যুষিত দেশ ইথিওপিয়ার সাথেও খাতির রাখছে। তুরস্ক সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি যেমন অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে, তেমনি ইথিওপিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার কথাও বলছে। এদিকে হর্ন অফ আফ্রিকার আরেকটি দেশ ইরিত্রিয়ার সাথেও ইথিওপিয়ার দীর্ঘদিনের সংঘাত চলমান। ইথিওপিয়ার একদল বিদ্রোহীরা একটি অঞ্চলকে ইথিওপিয়া থেকে বিচ্ছিন্ন করতে চায়, আর ইরিত্রিয়া সেই বিদ্রোহী গোষ্ঠীকে সামরিক সমর্থন দেয়। এ নিয়ে ইথিওপিয়া ইরিত্রিয়া উভয় দেশ একাধিকবার সশস্ত্র সংঘাতে লিপ্ত হয়েছে। তাই ইথিওপিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্কের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা তুর্কি ইথিওপিয়ান সম্পর্কের ক্ষেত্রে আস্থা অর্জন করবে।
ওদিকে সাম্প্রতিককালে নীল নদের পানি বন্টন নিয়ে ইথিওপিয়ার সাথে মিশর এবং সুদানের প্রচণ্ড বিরোধ তৈরি হয়েছে। নীল নদের প্রধানতম উৎপত্তি স্থল হল ইথিওপিয়া। নীল নদের এই উৎপত্তি স্থলে ইথিওপিয়া বাঁধ নির্মাণ করায় সুদান ও মিশর মারাত্মকভাবে পানি সংকটে পড়েছে। মূলত এ নিয়েই ইথিওপিয়ার সাথে মিশর এবং সুদানের প্রচণ্ড বিরোধ তৈরি হয়েছে। এই সমস্যা নিরসনেও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে, কেননা মিশর এবং সুদানের সাথে এখন তুরস্কের সুসম্পর্ক বিরাজ করছে। বস্তুত তুরস্ক যে কোনো মূল্যে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে ইসরায়েলের অনুপ্রবেশ ও প্রভাব ঠেকাতে চায়। এ কারণে তুরস্ক সোমালিয়ার পাশাপাশি ইথিওপিয়ার সাথেও সম্পর্ক গড়তে যথেষ্ট তৎপর। ইতিমধ্যে তুরস্ক ইথিওপিয়ার সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। সম্প্রতি তুরস্ক ইথিওপিয়ায় $2.5 বিলিয়ন উপর বিনিয়োগ করেছে। ইথিওপিয়াতে তুরস্ক এখন দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ, আর প্রথম স্থানে রয়েছে চীন। তুরস্ক ইথিওপিয়ার সাথে কালচারাল ডিপ্লোম্যাসির ওপরও জোর দিচ্ছে। তুরস্ক 1926 সালে সাব সাহারান আফ্রিকায় তাদের প্রথম দূতাবাস ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় খুলেছিল। গত ফেব্রুয়ারি মাসে 11 বছর পর প্রেসিডেন্ট এরদোগান যখন ইথিওপিয়া সফর করেন তখন এই বিষয়টি তিনি স্মরণ করেন। প্রেসিডেন্ট এরদোগান শতাব্দী প্রাচীন ইথিওপিয়ার জনগণের সঙ্গে ইসলামী সংস্কৃতির সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমানদের একটি দল বর্তমান ইথিওপিয়া অর্থাৎ তৎকালীন আবিসিনিয়াতে প্রথম হিজরত করেছিলেন। সেখানকার বাদশাহ নাজ্জাশী মুসলিমদের ওই দলকে আশ্রয় দিয়েছিলেন। সম্প্রতি তুরস্ক ইথিওপিয়ায় সেই নাজ্জাশীর সমাধি এবং একটি মসজিদের পুনর্নির্মাণ করেছে। এরদোগান ওই সফরে এই প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, তুরস্ক ইথিওপিয়াতে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলা অব্যাহত রাখবে। তিনি বলেন, সমান অংশীদারিত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা এই আন্তরিক ভৌগোলিক অঞ্চলের সৎ মানুষদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকব। আঙ্কারা শান্তি প্রক্রিয়ার আওতায় ইথিওপিয়া এবং সোমালিয়ার মধ্যে তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান উভয় পক্ষকে তাদের গঠনমূলক অবস্থানের জন্য ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট এরদোগান বলেন, একবার স্থিতিশীলতা অর্জিত হলে আমরা হর্ন অফ আফ্রিকার অঞ্চলকে এমন একটি অবস্থানে পৌঁছাতে দেখব যা এর অর্থনৈতিক সম্ভাবনার কারণে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে, এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধা আমরা দেখি না। এদিকে হর্ন অফ আফ্রিকায় বাবেল মানদেব প্রণালীর পশ্চিম পারের দেশ জিবুতিতে বর্তমানে চীন এবং যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এই অবস্থায় সোমালিল্যান্ডে ইসরায়েল সামরিক ঘাঁটি গড়ে তুললে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তাতে হর্ন অফ আফ্রিকা এবং লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলগুলোর এই অঞ্চলটি সংঘাতময় হয়ে উঠতে পারে। এ কারণে ইথিওপিয়া সফরকালে প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, এই অঞ্চলের দেশগুলোর উচিত আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান নিজেরাই করা। হর্ন অফ আফ্রিকার অঞ্চলকে বিদেশি শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ময়দানে পরিণত করা উচিত নয়। তুরস্ক এই অঞ্চলের দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেয়। ইতিমধ্যেই এই ভৌগোলিক অঞ্চল বহু অস্থিরতা সহ্য করেছে। এখন এখানে নতুন সংঘাত ও নতুন দুর্ভোগ যুক্ত হোক তা তুরস্ক চায় না। বস্তুত তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আফ্রিকা অঞ্চলের উপর নজর দিয়েছেন। তিনি 20 বছর আগেই 2025 সালকে আফ্রিকার বছর ঘোষণা করেছিলেন। এরপর আফ্রিকা মহাদেশের সঙ্গে তুরস্কের সম্পৃক্ততা নজিরবিহীন গতিতে বৃদ্ধি পেতে থাকে। এ প্রসঙ্গে গত অক্টোবর মাসে ইস্তাম্বুলে আয়োজিত তুর্কি আফ্রিকান অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট এরদোগান বলেন, 2005 সালের পর 20 বছর কেটে গেছে এবং এই 2 দশকে আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হৃদয়ে হৃদয় মিলিয়ে আমাদের সম্পর্ক এমন এক পর্যায়ে উন্নীত করেছি যা আগে কল্পনাও করা যায়নি। সেই উদ্যোগ এখন সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলেছে। তুরস্ক এই অঞ্চলে আফ্রিকার সাবেক ঔপনিবেশিক দেশগুলোর তুলনায় বারবার অনেক বেশি ন্যায্য অংশীদার হিসাবে নিজেকে উপস্থাপন করেছে এবং সমান অংশীদারিত্ব ও পারস্পরিক লাভের নীতির উপর ভিত্তি করে সহযোগিতার কথা বলছে। আসলে প্রেসিডেন্ট এরদোগান আফ্রিকা মহাদেশের দেশগুলোর সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তাই
20 বছর আগে তুরস্কের ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি এ পর্যন্ত আফ্রিকার দেশগুলোতে 50টিরও বেশিবার সফর করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তুরস্ক আফ্রিকা মহাদেশে তার দূতাবাসের সংখ্যাও বাড়িয়ে তা 44টিতে উন্নীত করেছে, আর অচিরেই এই সংখ্যা 50-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে।